গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প বরেন গঙ্গোপাধ্যায় রচিত কয়েকজন অপু। প্রকৃতপক্ষে সেই একজন অপুই কয়েকজন হয়ে যায় মাঝে মাঝে। কয়েকজনের ভিড়ে সে হারিয়ে যায়। তার ভাসা ভাসা চোখ আর ফর্সা ফ্যাকাশে মুখখানা জুড়ে মলিনতা ছাড়া আর কিছুই স্পষ্ট নয়। কখনো শেভ করার সময় সারা গালে সাবানের ফেনা উঠলে উঠলে চোখের নিচে হালকা এক পোঁচ কালির প্রলেপও প্রকট হয়ে ওঠে ওর। বড় বেশি নিচু স্বরে কথা বলে সেই অপু, বড় বেশি বিপন্ন ভাবে ও নিজেকে। অথচ এই ২৬ বছরের যুবকের নিষ্প্রাণতার যেন ক্ষমা নেই। ফলে নিজেকেই ও খিস্তি করে ওঠে মাঝে মাঝে। শালা, ১ নম্বর ইডিয়েট তুই অপু, নইলে। অবশেষে সেই অপুর মলিন মুখখানার দিকে তাকিয়ে থাকতে থাকতে রোগ চেপে যায় ওর। বিড়বিড় করে বলে, ঠিক আছে, তোকেই আমি রাজা বানাবো অপু, রাজা রাজা। অথচ ও বেকার ছিল এতকাল। ওর এমন কোনো উঁচু দরের ডিগ্রিও ছিল না, এমন কোনো মামা মেশোর খুঁটি কিংবা বাপ কেলে মাথা গুজে দাঁড়াবার মতো কোনো ঠাঁই কিছুই ছিল না ওর। কবে কোন এক কুয়াশার শেষ রাতে যেন জন্মেছিল অপু। ঘষা কাচের ভিতর দিয়ে দেখা কৃষকায় রুগ্না ঝাপসা একখানা মুখের কথা মাঝে মাঝে মনে পড়ে যায় ওর। ওরই মা, হ্যাঁ, মায়ের বুক থেকে উত্তাপ শুষে নিতে নিতে ও গল্প শুনত বাবার। সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাওয়া একজন পুরুষের গল্প। মায়ের ২ চোখ ভরে চিকচিক করে ভেসে উঠত স্বপ্ন। বলতো, একদিন না একদিন সে ফিরে আসবে, দেখিস, তোকে দেখে কেমন অবাক হয়ে যাবে লোকটা, তোর দিকে তাকিয়ে থেকে খুঁটিয়ে খুঁটিয়ে মিলিয়ে নিতে চাইবে নিজেকে। বাবাকে তোর দেখতে ইচ্ছে হয় না অপু? অপুর এ সময় ক্ষোভ হতো, দুঃখ হতো। আঁতিপাতি করে চেনা লোকগুলোর মুখের উপর দিয়ে চোখ বুলিয়ে ও ক্লান্ত হয়ে খুঁজে বেড়াতো। একবার যেন চিনতে পারলে বাঘের মতো ঝাঁপিয়ে পড়তো অপু। তারপর প্রচন্ড এক অভিমানে চেঁচিয়ে উঠত, তুমি আমাকে চিনতে পারছো না বাবা, আমি অপু যে, অপু। বাবার সঙ্গে কোনোদিনই পরিচয় হলো না ওর। মনে মনে কল্পনা করে বাবাকে অনুমান করার চেষ্টা করত। কেমন হবে সে, আমার মতো? আর তখনই ও মেয়ে আরো কেমন এতটুকু হয়ে যেত। ভীষণ অসহায় বোধ করত অপু। বাবা কেন আমাদের ছেড়ে চলে গেল মা? ঘন হয়ে মাকেও শুধাতো মাঝে মাঝে। নিম গাছের ছায়া দুলত উঠোনে, মাঝে মাঝে ডেকে উঠত তক্ষক। চোখ দুটো কেমন যেন বড় বড় হয়ে উঠত ওর। অপু তখন আরো নিবিড়ভাবে স্পর্শ পেত মায়ের, গালে, গলার কাছে, বুকে। মন্ত্রের মতো যেন শুনতে পেত মা বলছে, সন্ন্যাসীদের কোনো কিছুই ঠিক থাকে না বাবা, কোনো কিছুই ওদের বেঁধে রাখতে পারে না। জানিস, ভীষণ একগুঁয়ে ছিল লোকটা। অপু এরপর মায়ের চোখের কাছে কচি কচি আঙুলগুলি তুলে এনে কিছু যেন খুঁজে বেড়াতো। চোখের জলের স্পর্শ পেত ও আঙুলে। এ সময় কেমন স্তব্ধ হয়ে আলো আঁধারির দিকে তাকিয়ে থাকতো অপু। মনে হতো ছমছমে ছায়া হয়ে দৈত্যদানরা যেন ভিড় করে দাঁড়িয়ে থেকে পাহারা দিচ্ছে ওদের। এইভাবে শৈশব কেটেছে ওর। এইভাবেই অপুকে ও শৈশবের দিনগুলিতে গড়ে তুলেছিল। আজ সেই চিরকেলে গোবেচারা অপুর দিকে তাকালে মলিনতা ছাড়া আর কিছুই খুঁজে পায় না ও। সেই অপুর বুকের পাঁজরে হাত ছোঁয়ালে ও বুঝতে পারে ছোট্ট পাখির মতো ক্ষীণ এতটুকু প্রাণ ওর। অথচ বাসনার অন্ত ছিল না যেন। তোকে আমি রাজা বানাবো অপু,
রাজা, রাজার মুকুট পরিয়ে দেব তোর মাথায়। লোকে বুঝবে রোগা হিল হিলে জীবন চেহারার এই ছেলেটার ভিতরে কি আগুন। হ্যাঁ, গনগনে আগুন পুষে রেখেছে ও বুকের ভিতরে। অবশেষে টিনের সুটকেস বগলে বয়ে একদিন কলকাতা আসতে হলো ওকে। মনে পড়ে গেল সেই গোবেচারা নিরীহ যুবকটার কথা। চিনুদির 3 তলার ফ্ল্যাটে ভয়ে ভয়ে উঠে এসে সন্তর্পণে বেল টিপে দাঁড়াতে হয়েছিল ওকে। কাকে চাই? অপু দেখেছিল সম্পন্ন স্বাস্থ্যবতী একজন মহিলা। বোধহয় চিনতে পেরেছিল চিনুদিকে। নিজের পরিচয় দিয়ে চিঠিখানা এগিয়ে ধরেছিল ও। না, চোখ তুলে ভালো করে তাকাতে পারেনি সেদিন। মুখচোরা লাজুক চিরকেলে সেই অপুটাই যেন ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল সেখানে। অথচ এই অপুটার দিকে তাকিয়েই ও সকালবেলা সোমনাথের মেসে বসে আশ্বাস দিয়েছিল কত, তোকে আমি রাজা বানাবো অপু, দাঁড়া না, চাকরিটা যদি লেগে যায় একবার, রাজা রাজা। চিনুদি চিঠি থেকে চোখ তুলে হেসেছিল। চাকরি বুঝি? অপু মিয়নো গলায় বলেছিল, বর্মনদা ইচ্ছে করলেই একটা কিছু করে দিতে পারেন আমার জন্যে। কিন্তু অফিস থেকে এখনো উনি ফেরেননি অপূর্ব। তুমি বরং ভিতরে এসে বসো, কতদিন পরে তোমাকে দেখলাম, তাই না? দরজা থেকে সরে এসে সোফায় পিঠ ছুঁয়ে বসেছিল চিনুদি। ধীরে ধীরে খানিকটা দূরে এগিয়ে এসে অপরাধীর মতো দাঁড়াতে হয়েছিল ওকে। বসো না, দাঁড়িয়ে রইলে কেন? নিজেকে সংকুচিত করে অপু বসেছিল। চিনুদির বয়স ধরতে পারেনি সেদিন। হালকা করে কাজল টানা চোখ দুটো যেন বয়স লুকিয়ে রেখেছিল অনেক, অথচ ভীষণ ধারালো মনে হচ্ছিল দৃষ্টি। মাথায় ফেঁপে ওঠা ঢেউয়ের মতো চুল, ঠোঁটের রংটাও স্বাভাবিক কিনা ধরতে পারেনি ও। চিনুদি কেমন চপল ভঙ্গিতে বলেছিল, তোমাকে কিন্তু মেয়েদের পোশাকে দেখেছিলাম শেষবার, অনেক পাল্টে গেছো তুমি। অপু কেমন বিস্মিত চোখে তাকিয়েছিল শুধু। আমাকে? হ্যাঁ, তুমি থিয়েটারে নেমেছিলে মনে আছে? তুমি মেয়ের নেশা হয়েছিল সেবার। অপুর বুকের ভিতরে চির খেয়ে বিদ্যুৎ চমকেছিল যেন। কৈশোরের জঞ্জাল থেকে রুচিহীন আরেকজন অপু বেরিয়ে আসতে চেয়েছিল এ সময়। বিব্রত হয়ে ফ্যাকাশে চোখেও হেসেছিল। ওর মনে পড়ে যাচ্ছিল পেন্টার ব্রজবাবুর কথা। মনে পড়ে যাচ্ছিল ফিতে জড়ানো নকল প্যাড দুটোর অশ্লীলতা। মনে পড়ে গেল সবে তখন কালির ছোপের মতো সামান্য কিছুটা গোঁফের আভা পড়েছে মুখে। তবু মেয়েদের মতোই পাতলা টানা টানা চোখ ছিল ওর। চাপা চিবুকের নিচে নকল একটা স্পট তৈরি করে দিতেন ব্রজবাবু। চোখে কাজল টেনে দৃষ্টিটাকে আরো গভীর করে সানিয়ে দিতেন। গালে গোলাপি পাউডারের পাপ বুলিয়ে দিতেন, এঁকে দিতেন ভুরু। মনে পড়ে গেল প্রথম দিকে বুকে প্যাড বাঁধতে ভীষণ আপত্তি করেছিল, পরে নিজের হাতেই স্যান্ডো গেঞ্জির উপর দিয়ে প্যাড দুটো টেনিস বলের মতো ঝুলিয়ে দিত। আরও পরে নিজের হাতেই শাড়ি পরতে শিখেছিল ও। ব্রজবাবু কেবল মুখের ওপর শিল্পকর্মটুকু করে দিয়ে পুরোপুরি ষোড়শী মেহেরুন্নিসাকে আসরের আলোর নিচে ঠেলে দিয়ে লোলুপ চোখে তাকিয়ে থাকতেন। কখনো বা আবেগে ওর চিবুকের ওপর ছোট্ট করে একটা চুমু খেয়ে ফ্যাকাশে চোখে হেসে উঠতেন পান খাওয়া ঠোঁটে। মনে পড়ে গেল সব। ওর মনে পড়ে গেল সেই অপু আঙুলের ডগায় আঁচল জড়াতে জড়াতে পুরোপুরি নারীত্বের অভিনয় করত তখন। অভিনয় করতে করতে এক এক সময় ভীষণ বিমনা হয়ে যেত। মনে হতো ওর এই রং করা মুখ, শাড়ি, এই পরচুলা, এসবের নিচে আত্মগোপন করে লুকিয়ে আছে যে অপু, তার মতো অসহায় আর দুটি নেই। তাকেই যেন উদ্দেশ্য করে খিস্তি না করেও পারে না। ইডিয়েট, 1 নম্বর ইডিয়েট তুই অপু, নইলে। চিনুদি কেমন মিষ্টি করে হেসেছিল এ সময়। অথচ আমি ভাবতেই পারিনি তোমার মতো লাজুক ছেলে মেহেরুন্নিসা হয়ে চোখ ধাঁধিয়ে দেবে আমাদের। ভারী মিষ্টি দেখাতো তোমাকে। অপুর বুকের ভিতরে থরথর করে কাঁপছিল যেন। অস্বস্তিতে আরো নিভে এসেছিল ও। প্রসঙ্গ ঘোরাবার চেষ্টা করে বলেছিল, আজকাল ওসব ছেড়ে দিয়েছি চিনুদি, এখন শুধু চাকরি খুঁজে বেড়াচ্ছি চারপাশে। ভীষণ খারাপ যাচ্ছে দিনকাল।
তাই বুঝি? চিনুদি কেমন কৌতুক মাখা চোখে তাকিয়েছিল। পরে উঠে দাঁড়িয়ে বলেছিল, বসো, একটু চা করে আনি। দরজার কাজ অবধি এগিয়ে গিয়ে আবার একটু ঘুরে দাঁড়িয়ে হেসেছিল। এই, পালিয়ে যেও না আবার, যা লাজুক তুমি। কি, যাবে না তো? চাকরি পেতে হলে কিন্তু কথা শুনতে হয়, বুঝেছ? গোবেচারা সেই চিরকেলে অপুটা কেবল মাথা নেড়েছিল, সে বুঝেছে। অনুগত শিষ্যের মতো সে বসেছিল সেখানে। পরে শূন্য ঘরের ভিতর প্রাণ ভরে শ্বাস নিতে পেরে কিছুটা স্বস্তি পেয়েছিল যেন। দেওয়ালে টাঙানো সুদৃশ্য ক্যালেন্ডারটা চোখ টেনে রেখেছিল তার। আরও পরে চোখ পড়েছিল চিনুদির ছবি। টেবিলের পাশে দাঁড় করিয়ে রাখা ফ্রেমের ভিতর থেকে যেন চিনুদি তাকিয়েছিল ওর দিকে। ঝকঝকে উজ্জ্বল একজোড়া চোখ যেন খুঁটিয়ে খুঁটিয়ে এখনো লক্ষ্য করছিল অপুকে। অপু আবার কেমন গুটিয়ে চোখ ফিরিয়ে নিয়ে জানলার ফিনফিনে পর্দাগুলির দুলুনি দেখছিল হাওয়ায়। অনেকটা যেন শামুকের মতোই মাঝে মাঝে গুটিয়ে যায় অপু, মাঝে মাঝে নিস্তেজ হয়ে হারিয়ে ফেলে নিজেকে। সোমনাথের মেসেও এরকম ঘটনা ঘটে রোজ। বন্ধুদের সঙ্গে সোমনাথকে পরিচয় করিয়ে দিয়েছিল অদ্ভুতভাবে। হ্যাঁ, ইনি হচ্ছেন মিস্টার পথের পাঁচালী, আর এ হচ্ছে। অপু কপর চোখে বাধা দিয়ে বলেছিল, আমি অপূর্ব, অপু। একই কথা, অপু মানেই পথের পাঁচালী। যাজ্ঞে, আপাতত ইনি ঘোরতর বেকার যন্ত্রণা ভোগ করছেন। এর কাছে ভুলেও কেউ সিগারেট চেও না তোমরা। ধ্যাৎ, কি শুরু করলি সোমনাথ? ধীরে ধীরে গুটিয়ে ছোট হয়ে যাচ্ছিল অপু। সোমনাথই ওর পিঠের ওপর চাপড় মেরে চাঙ্গা করে তুলতে চেয়েছিল ওকে। পরে ফিসফিস করে বলেছিল, বুঝলি পথের পাঁচালী, 7 দিনের মধ্যেই তোকে টুইস্ট নাচ শিখিয়ে দিয়ে চালু পুড়িয়া করে ছেড়ে দেবো। তারপর দেখিস একা একাই চড়ে খেতে পারবে এই শহরে। স্রেফ কথাবাজি করে কত লোক বেঁচে আছে শহরে জানিস? অপু শামুকের মতোই গুটিয়ে গিয়েছিল আবার। মায়েরই বলছি সোমনাথ, আমি যে আবার থিয়েটারে মেয়ের রোল করতাম, বলিস না ওদের। সোমনাথ তাকিয়ে থেকে হাহা করে হেসে উঠেছিল শুধু। পরে থেমে গিয়ে বলেছিল, বেশ, বলবো না, কিন্তু কথা দে, আমাদের মেসের ছেলেরা যখন থিয়েটার করবে তখন একটা রোল করবি তুই। অপু বলেছিল, মেল হলে করব, কথা দিচ্ছি। ঠিক আছে। সোমনাথ সেদিনকার মতো রেহাই দিয়েছিল ওকে। রাত্রে সোমনাথের পাশে শুয়ে নির্ঘুম কত কথা মনে আসছিল ওর। বিনীত বিনম্র সেই অপুটাকে নিয়ে কত শত অভিযোগ, কটু ভাষায় গালাগালি করতেও কসুর করেনি ও। আবার কেমন সহানুভূতিতে নুয়ে ঝুঁকে পড়েছিল। ঘষা কাচের ভিতর দিয়ে দেখা ঝাপসা মায়ের মুখখানাও মনে পড়ে যাচ্ছিল ওর। মনে পড়ে গিয়েছিল বাড়ির উঠোনে কেমন নিম গাছের ছায়া দুলছে এখন। পুকুরের ধার থেকে অস্পষ্ট গলায় মাঝে মাঝে চেঁচিয়ে উঠছে অন্ধকারের জীব। শিরশির করে সারা গায়ে কেমন কাঁপুনি শুরু হয়েছিল ওর। বাবার উপর আক্রোশে ক্ষুব্ধ হয়ে কেমন যেন বিড়বিড় করে বকে উঠেছিল অপু। পরে নিয়ে গিয়ে নিজেকেই অভিমান করে বলেছিল, ঠিক আছে, ভাবিস না অপু, রাজা বানাবো তোকে, রাজা, সম্রাট। দিন কয়েক ঘোরাঘুরি করে অপু চাকরি পেয়ে গেল। বরমন্দা ওর পিঠ চাপড়ে দিয়ে বললেন, অফিসে আমি বরমন্দা নই তোমার। অফিসের এটিকেট যেন মনে থাকে অপূর্ব, বুঝেছ? হ্যাঁ, বাড়িতে এসো একদিন। কৃতজ্ঞতা নুয়ে পড়েছিল। আর ভালো কথা, চিন্ময়ীকে সংবাদখানা তুমিও না হয় জানিয়ে এসো একদিন। হ্যাঁ, কবে আসছো বলো? অপু উৎসাহ মিশিয়ে বলেছিল, আজই না হয় অফিসের পর চলে যাব। এসো তবে। নিজের চেম্বারের দিকে চলে গিয়েছিলেন বর্মনদা। অপু এসেছিল টেবিলে। প্রথম দিনের অফিস, প্রথম দিনের ফাইল ছোঁয়ার আমেজ, কেমন যেন পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে ভাবতে পেরেছিল অপু। টেবিলে বসে প্রথম কাজটি করল ও, মায়ের নামে চিঠি লেখা। মা, আমি অপু স্টুয়ার্ট বোর্ডের অফিসে বসে তোমাকে লিখছি। বুঝতেই পারছ, আজ আমি জয়েন করলাম কাজে। আজ আমার কত বড় আনন্দের দিন। এদিনে কেবল
তোমার কথাই আমার মনে পড়ছে মা। আজ আমার অফিসের পর প্রথম কাজটি ছিল তোমার পায়ে হাত ছুঁয়ে আশীর্বাদ নেওয়া, কিন্তু কলম থেমে গিয়েছিল ওর। থামিয়ে দিয়েছিল আরেকজন অপু। বাট বড্ড সেন্টিমেন্টাল তুই। তোর মুখোমুখি টেবিলে এই যে বাপের বয়সী রাধা গোবিন্দবাবু বসে আছেন, উনি টের পেয়ে গেলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবেন তোর দিকে, হয়তো রসিকতা করেই বলে বসবেন, অপূর্ববাবু বুঝি এখনো মায়ের দুধ ছাড়েননি। ভালো ভালো, প্রথম প্রথম ওরকম একটু সকলেরই হয়ে থাকে, ভালো। কাগজটাকে সঙ্গে সঙ্গে লুকিয়ে ফেলেছিল অপু। পিছন দিক থেকে টাইপ মেশিনের শব্দ আসছিল কানে। টাইপ মেশিনের শব্দ না তারের যন্ত্রের রোল ধরতে পারছিল না ও। সারাটা দিন উত্তেজনার মধ্যেই কেটে গেল ওর। সন্ধ্যার কিছু আগে চিনুদির ফ্ল্যাটে চলে এলো। চিনুদি যেন দরজা খুলেই অবাক। অপুকে টেনে নিয়ে এলো ঘরে। মিষ্টি আনিসনি বুঝি? এই যা, তুই বলে ফেললাম তো, কিছু মনে করলো না তো আবার? ছোট ভাইকে তুই না বললে মানায় না চিনুদি। মিষ্টি করে হেসেছিল অপু। পরে জড়িয়ে জড়িয়ে বলেছিল, আপনাদের জন্যই হলো। বর্মনদা রিয়েলি অনেক করে আমার জন্য খেটেছেন, আর আপনি আমার সত্যিকারের দিদির মতো। তাই বুঝি এত দরদ যে খালি হাতেই এলি তো? অপুর এ সময় ঢিপ করে একটা প্রণাম করতে ইচ্ছে হয়েছিল চিনুদিকে, পারেনি। কেমন যেন আড়ষ্টতাই পেয়ে বসেছিল ওকে। তবু মৃদু উচ্ছ্বাস মিশিয়ে বলবার চেষ্টা করেছিল, মাসের প্রথম মাইনে দিয়ে আপনাকে একটা প্রেজেন্টেশন দেবো চিনুদি। উরি পাস, কি ভাগ্যি আমার! কি দিবি? অপু মনে মনে গুছিয়ে নিচ্ছিল, কি দেওয়া যায় চিনুদিকে? শাড়ি? না, শাড়ি নয়, আরো কিছু অন্য ধরনের দামি জিনিস হলে ভালো হয়। পরে বলেছিল, কি পেলে আপনি খুশি হবেন বলুন? চিনুদির চোখে খানিকটা তিরস্কার ফুটে উঠেছিল। দিদিকে কেউ আপনি বলে বুঝি? কি ক্যাবলারে তুই? মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে জমে গিয়েছিল অপু। তুমি সম্বোধন করতে জিভের পাতা ভারী হয়ে এসেছিল ওর। জড়িয়ে জড়িয়ে বলেছিল, তোমাকে একটা আংটি দেব চিনুদি। আংটি? আরো ঘন হয়ে এগিয়ে এসেছিল চিনুদি। কত টাকা মাইনে পাবি শুনি? অপু বলেছিল, অনেক। তোমাকে আংটি দিলেও আমার চলে যাবে। তা যেতে পারে, তবে তোর বর্মনদা যদি টের পায় তাহলে দেখবি আবার তোর চাকরি খেয়ে নেবে। কেন? অবাক হয়ে তাকিয়েছিল অপু। দিদিকে বুঝি দেওয়া যায় না ওসব? যাবে না কেন? কিন্তু থেমে গিয়েছিল চিনুদি। যেন গোপন অনেক কথাই বলতে গিয়ে চিনুদি থেমে গিয়েছিল। অপু লক্ষ্য করেছিল মুখের রঙে কিছুটা বিবর্ণতা ছড়িয়ে পড়েছে চিনুদির, যেন নতুন আর এক চিনুদি আবিষ্কৃত হয়ে যাচ্ছিল এখনই। অপু আবার শুধালো, কেন চিনুদি? বর্মনদা কি সত্যি সত্যি পছন্দ করে না এসব? কারো সঙ্গে আমি হেসে দুটো কথা বলি, বর্মনদা সেটাও পছন্দ করে না রে। দেখছিস না কেমন একা একা কাটাতে হয় আমাকে? মাঝে মাঝে ভীষণ ক্লান্ত হয়ে পড়ি রে, কিছু ভালো লাগে না আমার। অপু কিরকম থমথমে চোখে তাকিয়েছিল এ সময়। বর্মনদা তোমাকে বিশ্বাস করে না চিনুদি? পরক্ষণে নিজেকে কেমন নির্লজ্জের মতো মনে হয়েছিল ওর। অপরাধীর মতো মাথা নিচু করে তাকিয়েছিল ও। জানি না রে, চিনুদি ছোট্ট করে উত্তর দিয়ে ম্লানভাবে হেসেছিল। বস, চা করে আনি। উঠে গিয়েছিল এরপর। অপু এ সময় হাজারো প্রশ্ন নিয়ে নাড়াচাড়া করছিল মনে। কেন চিনুদি, কেন? কেন তোমাকে বিশ্বাস করে না বর্মনদা? অথচ কি মজা দেখো, এতটুকু আমি বুঝতে পারিনি কোনোদিন। বরং বিশ্বাস করো, আমি ভাবতাম কত সুখী তোমরা, কত সিমছাম সাজিয়ে গুছিয়ে তোমরা বেঁচে আছো। তোমাদের কত ভাগ্যবান বলে মনে হতো আমার। বিমর্ষভাবেই বাকি সময়টুকু কেটে গেল। অথচ আজকের এই সন্ধ্যাটাকে কিছুতেই যেন নষ্ট করে দিতে চাইছিল না ও। ফলে পথে নেবেই আবার কেমন বিপরীত মানুষ হয়ে গেল অপু। কেমন যেন মন থেকে সরিয়ে দিল ও চিনুদির দুঃখ। কেমন যেন রমরমে ভালো লেগে গেল ওর কলকাতার বাতাস। ভালোবেসে ফেলল কলকাতার সন্ধ্যাটাকে। দুপাশে কত দোকান, ঝলমল করা মুখ,
উৎসবের মতো মনে হলো ওর সবকিছু। অশ্লীলভাবে টুইস্ট নেচে উঠতে ইচ্ছে হচ্ছিল ওর, অথচ নাচল না। বিনীত বিনম্র অপুটাই যেন শান্ত করে রাখতে চাইছিল ওকে। এ সময় একটু নির্জনে বসার কথা মনে হয়েছিল ওর। হেঁটে হেঁটে অবশেষে মেসের কাছাকাছি এগিয়ে এসেও মেসের কলরবের মধ্যে ঢুকল না ও। কয়েকটা বাড়ি ছাড়িয়ে গেলেই পার্কের এক নির্জন বেঞ্চিতে এসে ও বসে পড়ল। একটি গ্যাস লাইটের আলো দেখতে পেল সেখানে, ঝাপড়ানো কিছু গাছ, দুজন চারজন এপাশে ওপাশে শান্তভাবে বসে আছে। অপরিচিত রহস্যময় মুখগুলো স্পষ্ট নয়। বিন্দুমাত্র উৎসাহ বোধ করল না ও লোকগুলোর জন্যে, বরং অলসভাবে স্তব্ধ হয়ে ট্রামের চাকার শব্দ শুনল কিছুক্ষণ। মনে হচ্ছে যেন ঢাকের উপর ছড় বসিয়ে টেনে নিচ্ছে কেউ, গুড়গুড় করে বাতাস কাঁপিয়ে ভেসে বেড়াচ্ছে শব্দটা। মায়ের মুখটাই বারবার মনে পড়ছিল ওর। উঠোন জোড়া নিম গাছের ছায়া দুলছে এখন। দারিদ্র্য যত বেশি, ছায়াও তত বেশি। দুঃখ কষ্টের সঙ্গে ছায়ার যেন সম্পর্ক থাকে। দুঃখের স্মৃতিই মনে পড়ছিল ওর। মনে পড়ে গেল শিশু অপুর দুঃখের কথা। বন্ধুরা ওকে আঙুল দিয়ে দেখিয়ে দিত ঝিয়ের ছেলে। হ্যাঁ, মনে পড়ে গেল কেশব মামার বাড়িতে দিন কয়েক ঝিয়ের কাজ করেছিল ওর মা। অথচ সবাই জানত কেশব মামা ওদের আত্মীয় ছিল সত্যিকার। অপু ফিসফিস করে ডেকে বসল নিজেকেই। কিরে ঝিয়ের ছেলে, কেমন আছিস? সহসা খানিকটা চমকে উঠল। কাঁধের উপর থাবা বিছিয়ে দিয়েছে কেউ। অপু তাকালো। বারে পদের বাজালি, এখানে বসে আছিস? অপু দেখল সোমনাথ। আর আমরা তোকে খুঁজে খুঁজে হল্লা হয়ে গেলাম। আয় ওঠ, জয়েন করেছিস তো? অপু উঠে দাঁড়ালো। করেছি, একা একা বেশ লাগছিল এখানে। আর ওদিকে আমরা সন্ধ্যা থেকে ধুনো জ্বালিয়ে বসে আছি। আজ আমাদের থিয়েটারে কাস্টিং করবো, মনে নেই? এই শোন। অপু মিয়ানো চোখেই তাকালো। এ তোর পাড়াগে থিয়েটার নয় রে পদের বাজালি। একবার যদি কাগজওয়ালাদের নজরে পড়ে যাস তো ব্যাস। অপু চোখ নামিয়ে নিল আবার। বুকের ভেতর গুড় গুড় করে কেঁপে উঠল ওর। যেন নিজেকেই নিজের বলতে ইচ্ছে হলো চেঁচিয়ে, এবার তোকে রাজা বানাবো অপু, রাজা। সোমনাথের কাঁধে হাত ছড়িয়ে দিয়ে বলল, চল। মাসখানেক পরে আবার ওকে ছুটে আসতে হয়েছিল চিনুদির ফ্ল্যাটে। অফিসের কাজেই বর্মনদা বাইরে গিয়েছিল ট্যুরে। চাপরাশির হাতে পাঠানো 2 ছত্র লেখা চিঠি পেল অপু। দিদিকে যদি ভুলে না গিয়ে থাকো, একবার দেখা করো, খুশি হব। অপু ছুটে এসেছিল সন্ধ্যায়। অথচ তখন জোর কদমে রিহার্সাল চলছিল মেসে। মাতাল হাওয়া, আড্ডা, সবকিছু উপেক্ষা করে ও এলো। বইয়ের পাতা থেকে চোখ তুলে তাকালো চিনুদি। বাবা, এলি তাহলে? আমি তো ভাবলাম ভুলেই গেছিস। অপু লজ্জিত চোখে হাসল। মেসের বন্ধুরা একটা নাটক করছে, তাই সময় পাই না চিনুদি। আমাকে আবার নায়কের রোলে নামিয়ে দিয়েছে ওরা। তাছাড়া, চিনুদি কেমন কৌতুক চোখে তাকালো। কি তাছাড়া? বর্মনদা কিছু ভাবতে পারেন? নইলে তোমার কথা আমি সারাক্ষণ ভাবি চিনুদি, বিশ্বাস করো। করলুম, কিন্তু চিনুদি যদি মরে যায়, একদিন দেখবি টুক করে আমি মরে গেছি। অপু কেমন তাকিয়েই রইল ওর দিকে। চিনুদিকে সত্যি সত্যি শুকনো দেখাচ্ছে আজ। চোখ দুটো ঘোলাটে। সত্যি সত্যি কি অসুস্থ চিনুদি? বস না অপু, আজ কিন্তু অনেকক্ষণ ধরে গল্প করতে হবে। উঠে গিয়ে দরজায় খিল এঁটে দিল চিনুদি। বুকের ভিতরে হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল ওর। টিউবলাইটের আলো জ্বলছে দেওয়ালে, পরিচ্ছন্ন ঝকঝকে দেখাচ্ছে সবকিছু। কিন্তু বর্মনদা বুঝি বারণ করেছে তোকে আসতে? অপু চোখ ফুরিয়ে নিল। দৃষ্টি পিছলে গেল ওর। বলল, না চিনুদি, আমারই যেন কিরকম একটু মনে হয়েছিল। চিনুদি হাসল। অথচ তুই কথা দিয়েছিলি মাঝে মাঝে এসে খোঁজ খবর করে যাবি আমার। একা একা কিছুই ভালো লাগে না রে। চিনুদি ওর মুখোমুখি এগিয়ে এসে বসল। অপু বলল, বড়মন্দাকে কিন্তু
বাইরে থেকে কিছুই বোঝা যায় না। অফিসে ওর ভীষণ প্রেস্টিজ, সবাই ওকে ভীষণ শ্রদ্ধা করে। তুই অনেক কথাই জানিস না অপু, জানলে কখনো? অপু সংকোচে একটা সিগারেট বার করে ধরালো। সত্যি করে বলো না চিনুদি, তুমি ভালোবাসো না ওকে? চিনুদি মাথা নাড়ল। না, এতটুকু না। ভালোবাসো না? পাথরকে কখনো ভালোবাসা যায় না, লোকটা হৃদয় বলে কিছু নেই। চিনুদির চোখে চাতুরি না অন্য কিছু ধরতে পারল না ও। আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। অপু ধোঁয়ার রিং ছাড়ার চেষ্টা করল। চিনুদি আরো ঘন হয়ে এগিয়ে এলো। তাকিয়ে দেখ না আমার দিকে, বুঝতে পারবি। এই এই অপু। অপুর বুকের ভিতর বিদ্যুৎ ঝলসালো সহসা। থরথর করে কেঁপে উঠল ও। কানের পাশে ঝিমঝিম করে ভোমরা ডেকে উঠল যেন। নিজেকে সংযত করতে গিয়ে ঘন ঘন বার কয়েক সিগারেট টানল। তারপর কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিল নিজেদের মধ্যে। কাকে যেন বিড় করে কিস্তি করে উঠেছিল এ সময়। তোকে আমি রাজা বানাবো বলেছিলাম, রাজা। অথচ শালা নিজেকে তুই বিকিয়ে দিচ্ছিস সেখানে। বলবন্দাকে মুখ দেখাবি কি করে অপু? পালিয়ে যা, বরং পালিয়ে যা অপু। এই অপু। ঝনঝন করে হেসে উঠেছিল চিনুদি। অপু আবার সম্বিত ফিরে তাকালো। মাঝে মাঝে যেন ধ্যানে বসে যাস তুই, কি হয়ে যায় তোর বলতো? অপু মিলনা গলায় বলল, কিছু না। কিছু না মানে? হাঁ করে যেন এতক্ষণ আমাকেই গিলছিলি তুই, অথচ মনে হচ্ছিল আর একজন কেউ যেন ভর করেছিল তোর মধ্যে। লজ্জায় ফ্যাকাশে চোখে তাকালো অপু। অন্য কথা ভাবছিলাম। কার কথা? আমি নই নিশ্চয়ই। অপু কথা হাতড়াচ্ছিল কেবল। কথা সাজিয়ে সাজিয়ে যেন বেঁচে থাকতে হবে, অথচ কথা নেই। সব কথা যেন ফুরিয়ে গিয়েছিল ওর। বল না অপু, কার কথা ভাবছিলি তুই? আগ্রহে চিকচিক করে চোখ জ্বলছিল চিনুদির। অপু মলিনভাবে হাসল। বললাম তো অন্য কথা। পরে আরো কিছু বলতে গিয়েছিল ও। সহসা সেই নাটকীয় ঘটনাটা ঘটে গেল। টুক করে চোখের সামনে অন্ধকারের পর্দা নামিয়ে দিল কেউ। বাতি নিভে গেল ঘরের। অপু চমকে উঠে জানলা দিয়ে বাইরের দিকে তাকালো। না, সারা তল্লাটি অন্ধকারে ডুবে গেছে এখন। স্তব্ধ হয়ে পাথরের মতো জমে গেল অপু, যেন জমে গিয়েছিল চিনুদিও। অনেকক্ষণ পর দেয়াল ঘড়ির শব্দ পেল ওরা। আরো পরে ফিসফিস করে ওর কানের কাছে মুখ এনে চিনুদি ডাকল, অপু, এই অপু। মুখ বুঝে উত্তর করল। কেমন একটা মজা হলো, তাই না? অপু কোনো উত্তর খুঁজে পেল না এবার। পকেটে একটা দেশলাই ছিল ওর, অথচ আলো জ্বালাতেও সাহস হলো না ওর। শাড়ি ঘষার খসখস শব্দ পেল। কেউ যেন আলতো পায়ে সুন্দর করে হেঁটে বেড়াচ্ছে এখন ঘরের ভিতর। না, অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছে না ও। ঘড়ির কাঠঠোকো শব্দটা যেন বুকের কাছে নেমে আসছে ওর। কানের পাশে ঝিমঝিম করে ভোমরা ঘুরছে এখনো, যেন মুখের চারপাশে বিন্দু বিন্দু করে ঘাম জমছে ওর। না, একজন নয়, ঘরের ভিতরে অনেকেই যেন হেঁটে চলে বেড়াচ্ছে এখন। আলতোভাবে নির্ভার দেহগুলি যেন এলোমেলো করে ঘুরে বেড়াচ্ছে ওর চারপাশে। কে? কারা তোমরা? যেন উঠে গিয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছে হচ্ছে ওদের। কারা তোমরা? কেন এখানে? কেন? ওর মনে পড়ে গেল সেই শৈশবের লুকোচুরির খেলা। কেউ যেন পিছন থেকে এখনই চোখ টিপে ধরবে ওর। বলতো আমি কে? তুমি? অপু ওর দেহের উপর হাত বুলিয়ে বুঝতে চাইবে এবার। তুমি পথের পাঁচালী? হলো না, হলো না, হলো না। খিলখিল করে হাসি ছড়িয়ে পড়বে চারপাশে। কিচ্ছু ধরতে পারবে না অপু। কে যেন তখন চোখ দুটো রুমাল দিয়ে চেপে ধরে হাঁকবে, আয় তো আমার চুলের ফিতে। চুলের ফিতে এগিয়ে এসে সামনে দাঁড়াবে ওর। নরম আঙুলের টিপ ছুঁয়ে দেবে ওর কপালে। গা শিউড়ে উঠবে অপুর। লজেন্স খাওয়া নিঃশ্বাস পড়বে ওর চিবুকে। ও জমাট বেঁধে দাঁড়িয়ে থাকবে কিছুক্ষণ। পরে অন্ধকারেই হাত তুলে ধরবে সামনে, বিছিয়ে দেবে ওর গায়ে। গালের পাশ দিয়ে মোলাম করে আঙুল বুলিয়ে অনুভব করবে ওকে। ঠোঁটের উপর আঙুল ধরে রাখবে অপু। ঠোঁট, চিবুক, নাক সবকিছু অনুভব করার চেষ্টা করবে ও। কি হলো বলো?
অপু হাত বুলাবে ওর চুলে। মিষ্টি জুঁই ফুলের গন্ধ আসছে ভেসে। গা বেয়ে আঙুলগুলি নামিয়ে আনবে নিচে। ভরাট বুকের স্পর্শ পেয়ে থমকে যাবে ও। কি হলো বাবা, বল না, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমরা? অপু নিবিড় করে টেনে নেবে ওকে কাছে। তবে কি মেহের উন্নিশাকেই চিনতে পারছে না ও? বুকের কাছে টেনে নিয়ে কাঁধের উপর হাত বিছিয়ে মসৃণতা অনুভব করার চেষ্টা করল। জুঁই ফুলের গন্ধ ভাসছে বাতাসে। শ্বাসটানা শব্দ পেল অপু। চমকে গিয়ে চেঁচিয়ে উঠল, কে তুমি? চিনলি না বোকা? আমি চিনুদি। অপু বলল, আর ওরা? ওরা কে আবার? আমি চিনুদি রে। চিনুদিকে তুই ভালোবাসিস না অপু? পায়ের নিচে মাটি দুলছে এখন। অপু বলল, আমার আমার ভয় করছে চিনুদি। বোকা। চিনুদি কেমন মোমের মতো গলে যাচ্ছে ওর চারপাশে। ভীষণ লাজুক ছেলে তুই। তপ্ত শ্বাসে গা পুড়ে যাচ্ছে ওর। আমাকে ভালোবাসিস না অপু? বাসি। কে যেন ওর ভিতর থেকে বলে বসলো এ সময়। কে? অপু চমকে উঠে নিজের ভিতরেই হাতড়ে বেড়ালো তাকে। সেই অপু, বিনীত বিনম্র, সেই অপুটাই। আশ্চর্য, এই অপুকে নিয়েই ওর ঝামেলা। এই অপুকেই ও ফিস করে বলে এসেছে বারবার, তোকে আমি রাজা বানাবো অপু, রাজা। আর এখন কেমন? রাজ্য নয়, রাজা নয়, কেউ যেন নিপুণ হাতে জালের সুতোয় টান কষছে ধীরে ধীরে। অপু গুটিয়ে যাচ্ছে, গুটিয়ে যাচ্ছে, আর গুটিয়েই যাচ্ছে। কয়েকজন অপু আবার ধীরে ধীরে একজন হয়ে যাচ্ছে এখন। আসলে সে একজনই অপু, কয়েকজন হয়ে ছড়িয়ে গিয়েছিল একটুক্ষণ আগে।